রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনার $500 কোটি হাতিয়ে নেওয়ার খবরটিকে গুজব এবং মিথ্যা বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটিটোস্কি। Rumor, first of all, and false rumor. শেখ হাসিনার নামে দেওয়া মিথ্যাচারে হেরে এলো ষড়যন্ত্রকারীরা। আবারও প্রমাণিত হল শেখ হাসিনাই সঠিক ছিল। বলছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা। বিশ্বের অন্যতম বড় এই প্রকল্প, যা বাংলাদেশের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত, নির্মাণ শুরু হয় শেখ হাসিনার শাসনামলে। এই প্রকল্পকে ঘিরে একসময় গুরুতর অভিযোগ উঠেছিল। প্রায় $500 কোটি আত্মসাতের অভিযোগ তোলা হয় শেখ হাসিনা ও তার প্রশাসনের বিরুদ্ধে। নির্বাচনের আগে এমন অভিযোগ ও গুজব সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং তাকে এক বিব্রতকর অবস্থায় ফেলে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত এভাবে এই বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়, যেখানে গুপ্ত বাহিনী ও বট বাহিনী এটিকে এমনভাবে উপস্থাপন করে যাতে সাধারণ মানুষের কাছে শেখ হাসিনাকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়। তবে সময়ের সাথে সাথে সেই অভিযোগের ভিন্ন চিত্র সামনে আসতে শুরু করে। Rumor, first of all, and false rumor. কারণ এই রূপপুর প্রকল্পটি রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ এবং এর বড় অংশের অর্থায়নও করছে রাশিয়া। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগরিয়াজিচ খুজিন এক বক্তব্যে জানান, নির্বাচনের আগে শেখ হাসিনার নামে যেসব অভিযোগ ছড়ানো হয়েছিল সেগুলো ভিত্তিহীন ও গুজব। তিনি আরও বলেন, এত বড় অঙ্কের অর্থ প্রকল্পের শুরুতেই আত্মসাৎ করা বাস্তবসম্মত নয় এবং এ ধরনের দাবি বিশ্বাসযোগ্যও নয়। এই বক্তব্য সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। যারা এতদিন এই অভিযোগ প্রচার করেছিল তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, বিএনপির কিছু নেতাকর্মী এখন এই রূপপুর প্রকল্পের কৃতিত্ব নিজেদের বলে তুলে ধরার চেষ্টা করছেন। এমনকি সামাজিক মাধ্যমে এমন দাবিও দেখা গেছে, মাত্র কয়েক মাসেই এমন উন্নয়ন সম্ভব হয়েছে যা আগে সম্ভব হয়নি। এই ধরনের বক্তব্যকে ঘিরে অনলাইন জগতে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অনেকে মনে করছেন এই ধরনের দাবি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। এদিকে বিভিন্ন ভিডিও অস্থির চিত্রে উঠে এসেছে আরও কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, যারা একসময় এই প্রকল্পের বিরোধিতা করলেও এখন ভিন্ন অবস্থানে রয়েছেন বলে দাবি করা হয়েছে। পৃথিবীতে মাত্র ৩৩টা দেশে পরমাণু বিদ্যুৎ উৎপন্ন, এর আগে 32টা দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঘটনা ঘটেছে। বাংলাদেশ 33তম দেশ হিসেবে, পরমাণু বিদ্যুতের দেশ হিসেবে পরমাণুর জগতে পদার্পণ করলো। এটাকেও অনেকে স্বাগত জানাচ্ছে। অনেকে মানে কি, অন্তত 95%-এর বেশি মানুষ এটাকে স্বাগত জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। এবং এই তাদের সাধুবাদ জানানো, স্বাগত জানানো, এটার মাধ্যমে যেন গতকালকে মানে রহস্যজনক হলেও সত্য যে কেন যেন শেখ হাসিনা আবার জীবন্ত হয়ে উঠলেন, আবার ফিরে আসলেন। শেখ হাসিনাময় একটা দিন অতিবাহিত হতে দেখলাম। এত খারাপ অবস্থা যখন আওয়ামী লীগের যাচ্ছে, তার মাঝেও এই ফটোগ্রাফটা দেখে নিন। সেখানে ইত্তেফাক নিশ্চিত করছে রূপপুর থেকে আগামী 60 বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। কি বিশাল একটা মানে পাওয়া আমাদের জন্য। আগামী 60 বছর এই প্রকল্প থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বলছেন, কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। তিনি বলছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এই প্রকল্প থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10% পূরণ হবে এবং প্রায় 2 কোটি মানুষ এর সুফল পাবে। মোদ্দা কথাটা কিন্তু জাহিদুর রহমান বলে দিয়েছেন এবং সহজ সরল স্বীকারোক্তির মাধ্যমে তার কণ্ঠে আমরা এই কথাটা পেয়েছি। এখন শেখ হাসিনা এই প্রকল্প থেকে $5 বিলিয়ন মেরেছেন, মেরে দিয়েছেন, মেরে খেয়েছেন। এই আলোচনাটা অনেক দিন থেকেই আমরা শুনছি এবং প্রফেসর ইউনূস সরকারের আমলে এই আলোচনাটা অনেক বেশি হয়েছে, এখনও হচ্ছে। এবং সেই আলোচনার সম্ভবত ইতি টেনে দিয়েছেন গতকালকে রাশিয়ার রাষ্ট্রদূত। রাশিয়ার রাষ্ট্রদূত গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, সহযোগিতা করা, এর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। এই সম্পর্ক আরও উন্নয়ন হবে, এই সহযোগিতার দ্বার আরও বেশি উন্মোচিত হবে, সেই প্রত্যাশা করেছেন।
ইন্টারেস্টিংলি রাশিয়ার রাষ্ট্রদূত যেটা বলেছেন, আপনারা চ্যানেল 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানে তার ভাষ্য হচ্ছে, আমরা কি পাগল নাকি একজনকে $500 কোটি দিয়ে দেব? রাশিয়ান রাষ্ট্রদূত, অর্থাৎ $5 বিলিয়ন আমরা দিয়ে দেব, আমরা কি পাগল? মানে ডু ইউ থিঙ্ক উই আর ক্রেজি? এই কথাটা তিনি বলেছেন। কি বলছেন এক্স্যাক্টলি তিনি একটু ছোট্ট করে শুনে আসুন তার মুখ থেকেই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। $5 billion. It's a big amount, of course. And how it can be done? To give to somebody $5 billion when the construction is just a little bit our credit, it was $11.38 billion. So do you think that we are so much crazy to give $5 billion to somebody? এই যে বক্তব্য তিনি দিলেন, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রচারগুলো মানে চলছিল, এই প্রকল্প থেকে $5 বিলিয়ন মেরে দেওয়ার, $5 বিলিয়ন মানে চিন্তা করছেন যে কত টাকা। বাংলাদেশের রিজার্ভই যখন 33-34 বিলিয়ন ডলার, সেখান থেকে $5 বিলিয়ন একটা প্রকল্প থেকে মেরে দেয়া, সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব হতো যদি সেটা দেশীয় অর্থে তৈরি হতো। উল্লেখ থাকতে হবে যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হয়নি, এটা পুরোটাই রাশিয়ার দেয়া ঋণে তৈরি হয়েছে, এবং সেই ঋণ শোধ হবে উৎপাদিত বিদ্যুৎ বিক্রি থেকে যে টাকা আসবে সেই টাকা থেকে ঋণ শোধ হবে। অর্থাৎ একটা ফ্যাক্টরি রাশিয়া তৈরি করে দিল, সেই ফ্যাক্টরি উৎপাদনে যাবে, উৎপাদন করে তার পণ্য বিক্রি হবে, সেই বিক্রির লভ্যাংশ থেকে তারা তাদের টাকা ফেরত নেবে। পরিষ্কার ব্যাপারটা, অর্থাৎ বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি করা হয়েছে, এখানে শেখ হাসিনার কোনো ক্রেডিট নেই। এই যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো এখানে খুব একটা ধোপে টিকছে না। আর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এই পরমাণু বিদ্যুতের প্রকল্প যখন নেওয়া হয় তখন বাংলাদেশে এটার বিরুদ্ধে একটা গোষ্ঠী নেমে পড়েছিল, আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং, মানববন্ধন অনেক কিছু করেছে। এবং গতকালকে এই মানে একটা মানববন্ধনের একটা ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে এনসিপির সবথেকে সমালোচিত যে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে সেই আন্দোলনে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে মানববন্ধন করতে। প্রথমে আপনি একটু একটা ছবি দেখে নিন। সেই ছবিতে নীল গোল বৃত্তে তাকে দেখা যাচ্ছে, তিনি হাতে ধরে রেখেছেন পারমাণবিক রাজাকার নিপাত যাক। অর্থাৎ মানে পারমাণবিক রাজাকার বলতে তিনি শেখ হাসিনাকে বুঝিয়েছেন সেটা নিপাত যাক, সেটা বলছেন। এটা যে এআই দিয়ে তৈরি নয় এই ছবিটা, তার প্রমাণটা একটু দেখুন এই ভিডিওতে, যেখানে গোল বৃত্তে তাকে মার্ক করা আছে যে এটাই নাসিরউদ্দিন পাটোয়ারি। এই যে মানে পারমাণবিক বিদ্যুতের বিপক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে যে মানে ঐতিহাসিকভাবে অনেক আগে থেকেই আজকে যারা এনসিপি করছেন কিংবা 24-এ যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা যে অনেক আগে থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এই ভিডিও এবং ছবি সেটাই প্রমাণ করে। এবার একটু একেবারে শেষের দিকে যাব, সেটা হচ্ছে যে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রকল্পের ক্রেডিট শেখ হাসিনাকে দেয়া যাবে না, শেখ হাসিনার লোকজন কেন এর ক্রেডিট চাইবে, শেখ হাসিনাকে কেন এটার ক্রেডিট দিতে হবে, শেখ হাসিনা কি তার বাবার টাকা দিয়ে এটা করেছেন কিনা, এরকম নানা কথা মানে ইতিহাস তৈরি করে নানা কথা বলার চেষ্টা করা হচ্ছে। এবং বিভিন্ন জন, কিছু সংখ্যক অ্যাক্টিভিস্ট এই কাজগুলো করছেন, যার মধ্যে আমরা এই মুহূর্তে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শত্রুপক্ষ হিসেবে যারা চিহ্নিত, তাদেরকে বেশি এই অ্যাক্টিভিজমটা করতে দেখছি। কিন্তু এখানে খুবই স্পষ্ট একটা কথা বলে রাখা উচিত যে কাউকে যদি আমরা ক্রেডিট দিতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতে তো এটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়াবে যে কেউই পরবর্তীতে কাউকে ক্রেডিট দিতে চাইবে না। আজকে বর্তমান সরকার একটা কাজ করবে, পরবর্তী আরেকটা সরকার এসে বলবে যে ওই কাজ তো আমরা আরও 50 বছর আগে ওইটার স্বপ্ন দেখেছিলাম, ওইটা নিয়ে আলোচনা করেছিলাম, ওইটা নিয়ে মিটিং করেছিলাম, সুতরাং ওইটার ভাগিদার আমিও। সালাউদ্দিন আম্মার, আলোচিত সমালোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস, তিনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন এই ধরনের, এবং এই পোস্টের মতো করে ভাষা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখির চেষ্টা করছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, অনেকেই বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এককভাবে খুনি হাসিনার অবদান।
কিন্তু ইতিহাসটা একটু খুলে দেখলে ছবিটা ভিন্ন। তিনি ইতিহাসের দিকে যাচ্ছেন। 1961 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করে। মানে পাকিস্তান সরকার পারমাণবিক বিদ্যুতের পরিকল্পনা করে, সেই ক্রেডিট পাকিস্তান সরকারকে দিতে হবে। এরপরে 1963 সালে পাবনার রূপপুরে জমি অধিগ্রহণ করা হয়। 1963 সালে পাকিস্তান সরকার নাকি রূপপুরে জমি অধিগ্রহণ করে, কিন্তু ঐতিহাসিকভাবে এই তথ্যটা সত্য নয়। রূপপুরে যেখানে এই প্রকল্প হয়েছে সেই প্রকল্পে সেই জায়গায় সেই জমি কখনোই এর আগে অধিগ্রহণ করা হয়েছে বলে বাংলাদেশের ইতিহাসে কোথাও পাওয়া যায় না। এরপরে তিনি বলছেন 1977 থেকে 86 সালে ফরাসি কোম্পানি সোফ্রাটম সম্ভাব্যতা যাচাই করে, মানে এটা করা যাবে কিনা তার সম্ভাব্যতা যাচাই করে ফরাসি কোম্পানি, রাশিয়ান না কিন্তু ফরাসি কোম্পানি। তারপরে তিনি বলছেন 87-88 সালে জার্মান কোম্পানি লাহামিয়ার ইন্টারন্যাশনাল ও মোটর কলম্বাস পুনরায় সমীক্ষা চালায়। এরপর 97 থেকে 2001 বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন নতুন করে উদ্যোগ নেয়। 2011 সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। 2017 সালে রূপপুর প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। 2026 সালে এসে প্রথম ইউনিট চালু। এটা কোনো একক সরকারের হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত না, বরং এটা 60 বছরের বেশি সময় ধরে চলা একটি প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কারো বাপের না, এটা জনগণের টাকার ফসল। যদিও এই টাকা থেকে 59,000 কোটি টাকা খুনি হাসিনা লুট করেছে, এই কৃতিত্ব তারে দিয়ে দাও। খুনি, টাকাচোর, ভারতের দালাল, ছ্যাঁচড়া মহিলা, এই হচ্ছে তার স্ট্যাটাসের ভাষা। এখন আপনাদেরকে এই স্ট্যাটাসের ভাষার সাথে আরেকটা ভাষা একটু শোনাতে চাই। সেই ভাষাটা হচ্ছে, আপনারা যদি একটু সেই ভাষার দিকে একটু খেয়াল করেন তাহলে বিভিন্ন অ্যাক্টিভিস্টরা, যে বিশেষ করে বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট, তারা ফেসবুকে যেটা লেখার চেষ্টা করছে সেটা একটু আপনারা শুনে নিন। সেখানে বলা হচ্ছে যে রূপপুর নিউক্লিয়ার ফ্যাসিলিটি বিএনপির প্রজেক্ট, আওয়ামী লীগের না। মানে এটা বিএনপির প্রজেক্ট, আওয়ামী লীগের না। আমার মনে হয় মানুষের ইতিহাসটা জানা উচিত। 1977-78 সালে স্বাধীনতার পর দেশের ইতিহাসে প্রথমভাবে পরমাণু প্রকল্প চালুর জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সমীক্ষা পরিচালনা করা হয় এবং এর জন্য দেশের সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও নগদ বৈদেশিক মুদ্রা বরাদ্দ করেন তিনি। 1980 সালে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি বাস্তবায়নের জন্য সম্পূর্ণ অনুমোদন করেন জিয়াউর রহমান। সে সময় সৌদি আরব ও ফ্রান্স থেকে প্রকল্পের অর্থ সংস্থানের প্রচেষ্টা চালানো হলেও তা ফলপ্রসূ হয়নি। মানে পোস্ট দিচ্ছেন এটা বিএনপির কৃতিত্ব, জিয়াউর রহমানের কৃতিত্ব, আবার বলছেন যে এর অর্থ সংগ্রহের ব্যাপারে যে চেষ্টা, সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। 1987-88 সালে আরও একটি সার্ভে পরিচালনা করা হয়, যে সময় এরশাদ ক্ষমতায় ছিল। তখন এই প্রকল্প বাস্তবায়নের সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধানের দিক নির্দেশনা প্রদানের জন্য সরকার প্রধানের সভাপতিত্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করা হয়। এবার আবার বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে 1994 সালে বিএনপি সরকারের আমলে উক্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। মানে বিএনপি সরকারের আমলে খালেদা জিয়া এই সভার সভাপতিত্ব করেন, একথাও বলা হচ্ছে। উক্ত সভায় রূপপুর প্রকল্প বাস্তবায়নে সমস্যাদির মূল্যায়ন, সমাধানের উপায় নির্ধারণ এবং এ বিষয়ে কমিটি গঠন করা হয়, উপকমিটি গঠন করা হয়। 1995 সালে বিএনপি সরকারের আমলেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এরপরে একটি 600 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করে, এরকমভাবে লেখা আছে। তার মানে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেওয়া প্রকল্প, তখন অর্থ সংগ্রহ করতে গিয়ে ফেল করেছে সরকার, সেটা সম্ভব হয়নি। এরপরে বেগম খালেদা জিয়া তার আমলে এসে এই প্রকল্প গ্রহণ করে। কিন্তু আমরা ইতিহাস ঘেটে এর আগে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে এরকম কোনো ইতিহাস খুঁজে পাই না। ক্রেডিট দাবি করা অন্যায় কিছু না, ক্রেডিট থাকতেই পারে, অনেকের ক্রেডিট থাকতে পারে। যেমন আমরা যমুনা সেতু যখন হয়েছে তখন দেখেছি যে একাধিক সরকারের ক্রেডিট রয়েছে, বাংলাদেশে বহু কিছুতে একাধিক সরকারের ক্রেডিট রয়েছে। সরকারের ক্রেডিটের ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ব্যাপারের সঙ্গে আপনার কোনো সংযোগই নেই সেই ব্যাপারে যখন আপনি ক্রেডিট দাবি করবেন, তখন যার নামে আপনি ক্রেডিট দাবি করছেন তাকে কি আপনি বড় করছেন নাকি তাকে আপনি ছোট করছেন,
এই ভাবনাটা যদি আপনার মাথায় একবার কাজ করত, তাহলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নেতাদের নিয়ে অহেতুক তার ঘাড়ে ক্রেডিট দেওয়ার নামে তাদেরকে ছোট করার এই অপপ্রয়াসগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে করতেন না। ক্রেডিট নেওয়ার তো অনেক কিছু রয়েছে। আমরা মানে এই এখন কিংবা এখন এইভাবে প্রচার হচ্ছে, ব্যাপারটা শুধু এখনই যে হচ্ছে এটা কিন্তু না। আমরা এর আগের বিভিন্ন সরকারেও দেখেছি যে আগের সরকার প্রকল্প শেষ করেছে, পরের সরকার এসে উদ্বোধন করছে, উদ্বোধন করে পুরো ক্রেডিটটা নিয়ে নিচ্ছে। এই যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা, এই ক্রেডিট নেয়ার ব্যাপারটাতে আমার মনে হয় যে বাংলাদেশে সেই সময় বোধহয় হয়েই গেছে যে ক্রেডিটটা যেন কেউ না নিতে পারে পরবর্তীতে কোনো সরকারের কোনো কাজের, সেই জন্য একটা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা যেতে পারে। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের